আসসালামু আলাইকুম। ম্যাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ১৭তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের গণিত অংশের সমাধানটুকু করব। তো চলেন শুরু করা যাক। তো ১ নম্বর যেই এমসিকিউটা সেটা হচ্ছে পিতা এবং পুত্রের বয়সের গড় ৩০ বৎসর। ৬ বৎসর পর তাদের বয়সের অনুপাত ৫:১ হলে পুত্রের বর্তমান বয়স কত? তো দেখেন এখানে যেটা বলছে পিতা এবং পুত্রের গড় বয়স হচ্ছে ৩০ বৎসর। তাহলে এখানে কিন্তু গড় দেয়া আছে। তাহলে আমি যদি বের করি এখান থেকে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি, কারণ এখানে যেহেতু গড় দেয়া আছে তাহলে ২ জনের বয়সের গড় এটা। তাহলে তাদের ২ জনের বয়সের সমষ্টি কত হবে? ২ জনের বয়সের সমষ্টিটা হবে হচ্ছে ৩০ ইন্টু হচ্ছে ২, তার মানে ২ জনের বয়সের সমষ্টি হবে ৬০ বৎসর। তো আমরা ২ জনের বয়সের সমষ্টি পেয়ে গেলাম। ২ জনের বয়সের সমষ্টি হচ্ছে কত বৎসর? ৬০ বৎসর। ৬ বৎসর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 5:1। তো পুত্রের বর্তমান বয়স কত? আমি যদি ধরে নেই যে পুত্রের বয়স ধরে নিলাম যে x বৎসর, পুত্রের বয়স আমি ধরে নিলাম x বৎসর, তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স হবে হচ্ছে, যেহেতু দুইজনের বয়সের সমষ্টি হচ্ছে ৬০ বছর, তাহলে পুত্রের বয়স যদি x বছর হয় তাহলে পিতার বয়স অবশ্যই ৬০ - x বছর, তাই তো? আচ্ছা, এখন ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে ৫ বছর বয়সে ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে ৫:১, মানে ৬ বছর পরে, ৫ বছর না। তো আমরা যদি অনুপাতটা বের করি, দেখেন এখানে কি হচ্ছে যে অনুপাতটা যদি বের করি যে ৬ বছর পরে, এটা তো বর্তমান বয়স, তো ৬ বছর পরে অনুপাতটা কি হবে? দেখেন x + 6 ৬ বছর পরে। আর পিতার ক্ষেত্রে কি হবে? 60 - x + 6, এদের অনুপাতটা হবে হচ্ছে 5:1। তাহলে পিতা এবং পুত্রের, তাহলে এখানে বলছে কিন্তু পিতা এবং পুত্রের বয়সের অনুপাত, এখানে পিতা এবং পুত্রের বয়স না, তাহলে আমাদের পিতার অনুপাতটা আগে লিখতে হবে। তো এখানে 60 - x + 6 অনুপাত হচ্ছে x + 6 = হবে 5:1। তো এখান থেকে আমাদের x এর মান, মানে x এর মানটা বের করলে আমাদের পুত্রের বর্তমান বয়সটা চলে আসবে। তো এখানে দেখেন কি হচ্ছে, এখান থেকে যদি আমরা ইকুয়েশনটা লিখি, এখানে হবে 66 - x বাই হচ্ছে নিচে হবে x + 6 = 5/1। তো এইখানে দেখেন এখন আমরা আর গুণন যদি করি, আর গুণন করলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে হবে 5x প্লাস হচ্ছে 30, এটার সাথে এটা গুণ হবে 66 মাইনাস হচ্ছে x। তো xটা যদি এই পাশে চলে আসে তাহলে হবে হচ্ছে 6x, আর এইটা যদি ওই পাশে চলে যায় তাহলে হবে মাইনাস মানে হচ্ছে 36, তাহলে x = হচ্ছে 6। x এর মানটা কত আসতেছে? 6। x আমরা ধরছিলাম কিসের বয়স? পুত্রের বর্তমান বয়স হচ্ছে x, তাহলে পুত্রের বর্তমান বয়স কত বছর? ৬ বছর। এটা হচ্ছে তার রেজাল্ট। ২ নাম্বার যে এমসিকিউটা সেটা হচ্ছে, দেখেন কি বলছে যে ৫টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৬, ৯, ১২ এবং ১৫ সেকেন্ডে অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? এখানে কিন্তু এককগুলা সেকেন্ডে দেয়া আছে। তাহলে আমরা প্রথমে এগুলোর ক্ষেত্রে লসাগুটা বের করে নিব। লসাগুটা বের করি। তো ৩, ৬, ৯, ১২ এবং ১৫। তো লসাগু বের করার পরে যেই মানটা আসবে ওইটাই হবে, ওই মানগুলা ওই মানটার সময় হচ্ছে তারা একত্রে বাজবে। তাহলে আমরা যদি ৩, ৬, ৯, ১২ এবং ১৫ এর লসাগু বের করি, প্রথমে হচ্ছে আমরা কত দিয়ে? ২ দিয়ে দিই। তো ২ দিয়ে দিলে এখানে হবে ৩, এইখানে তো যাবে না, এখানে হবে ৬, এখানে যাবে না। তো আবার এখানে ৩ দিয়ে দিলাম, ৩ দিয়ে দিলে এখানে হবে ১, এখানে ১, এখানে ৩, এখানে ২, আর এখানে কত? ৫। তো আর কোনোটা দিয়ে যাবে না, তো এখন এগুলা গুণ করতে হবে। ২ আর ৩ ৬, ৩ ৬ ১৮, ১৮ দুগুণে হচ্ছে কত? ১৮ দুগুণে হচ্ছে ৩৬, ৩৬ আর হচ্ছে ৫ গুণ করলে হবে হচ্ছে তোমার আপনার হচ্ছে গুণ করলে হবে ০, এখানে হবে ১৫, ১৫ আর ১ ১৬, ৬০, ১৬০ না, ৩ ৫, হ্যাঁ ৩ ৮০, ১৮০। তো ১৮০ সেকেন্ড পরে তারা হচ্ছে একত্রে বাজবে। তারা এই ৫টি ঘন্টা ১৮০ সেকেন্ড পরে একত্রে বাজবে। বাট এখানে তো দেখেন 30 সেকেন্ড আছে, 90 সেকেন্ড আছে, ৩ মিনিট আছে এবং ৫ মিনিট আছে। তো ১৮০ সেকেন্ড। তো আমরা জানি ৬০ সেকেন্ড সমান হচ্ছে ১ মিনিট। তাহলে ১৮০ সেকেন্ড সমান হচ্ছে কত মিনিট হবে? ৩ মিনিট। তো অবশ্যই ৩ মিনিট তার রেজাল্ট। ৩ মিনিট পরে ৫টি ঘন্টা একত্রে বাজবে। ৩ নাম্বার যে এমসিকিউটা সেটা হচ্ছে যে দেখেন, যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করে, এখানে বুঝেন ব্যাপারটা, যে ৩ জন পুরুষ ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে, তবে ৪ জন পুরুষ এবং ১০ জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে এটা আমাকে বের করতে বলছে।
তো আমরা এখানে প্রথমে একটা কাজ করে নিব, যেহেতু এখানে অথবা দিয়ে দিছে, দেখেন 3 জন পুরুষ বা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে। আবার তবে 4 জন পুরুষ এবং 10 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে এটা আমাকে বের করতে বলছে। তো প্রথমে আমরা এখানে যে 5 জন বালক সমান হচ্ছে, আমরা যেহেতু এখানে অথবা দেয়া আছে তাহলে 3 জন পুরুষ যে কথা 5 জন বালক একই কথা। তো আমরা এখানে প্রথমে 5 জন বালক সমান হচ্ছে 3 জন পুরুষ। 3 জন পুরুষ, একজন বালক সমান কত? আরো কম। কম হলে কি হয়? ভাগ হয়। আচ্ছা, এখানে কতজন বালক ছিল দেখেন তো, এখানে 10 জন বালক ছিল। তো 10 জন বালক সমান কতজন পুরুষ? আমরা এটা বের করি। তো 10 জন বালক সমান হচ্ছে আরো বেশি হবে। তো বেশি হলে গুণ করতে হয়। তো এটা 2 দিয়ে ভাগ, 5 দিয়ে 5 দ্বারা 10কে 2 দ্বারা ভাগ হবে। তো এখানে হবে 6। তাহলে 6 জন পুরুষ। তাহলে 10 জন বালক সমান হচ্ছে 6 জন পুরুষ। তো 10 জন বালক এবং 6 জন পুরুষ। তাহলে এখানে দেওয়া ছিল 4 জন পুরুষ, আর হচ্ছে এখানে 10 জন বালক সমান আমরা কতজন পাইছি? 6 জন। তাহলে মোট পুরুষের সংখ্যা হচ্ছে কতজন? 10 জন। তো 10 জন পুরুষে কত দিনে কাজটা করতে পারবে এটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে দেখেন যে 3 জন পুরুষ 20 দিনে করতে পারে, তাহলে 10 জন পুরুষে কত দিনে করতে পারবে এটাই তো আমাকে বের করতে বলছে। তো 3 জন পুরুষে হচ্ছে 20 দিনে করে, তাহলে একজন পুরুষে আরো বেশি দিন লাগবে। বেশি দিন লাগলে কি করতে হয়? গুণ করতে হয়। তো 10 জন পুরুষে আরো কম সময় লাগবে। কম সময় লাগলে গুণ করতে হয়। তাহলে এটা 2 দ্বারা ভাগ, 3 দুগুণে 6 দিন। তো 10 জন পুরুষে হচ্ছে কত দিনে কাজটা শেষ করতে পারবে? 6 দিনে। 10 জন পুরুষে হচ্ছে 6 দিনে কাজটা শেষ করতে পারবে। 4 নম্বর যে এমসিকিউটা দেখেন, এখানে যে বলছে যে 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে। 2 জন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কতদিন বেশি সময় লাগবে এটা আমাকে বের করতে বলছে। দেখেন 8 জন লোকে করতে পারে 12 দিনে, 2 জন লোক কমিয়ে দিলে লোক 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 সংখ্যা হবে কতজন? 6 জন। তো 6 জনে কত দিনে শেষ করে এটা আমরা আগে বের করি। দেখেন তো 8 জনে করে হচ্ছে 12 দিনে। আচ্ছা, একজনে করবে কত দিনে? আরো বেশি লাগবে। তো বেশি দিন লাগবে একজনে, অবশ্যই একজনে করলে বেশি দিন লাগবে। 8 জনে যেহেতু 12 দিন, একদিনে একজনে করলে আরো কম বেশি সময় লাগবে। 2 জন কমানো মানে কি 8 থেকে 2 বিয়োগ হয়ে যাবে। তো এখানে হবে 6 জন। তো 6 জনে করবে কতদিন? আরো বেশি সময়, আর একটু কম সময় লাগবে। কম মানে কি? কম হইলে ভাগ। তাহলে এখানে 2 16 দিন। তা 16 দিন লাগবে হচ্ছে যদি 6 জনে কাজ করত। 16 দিন লাগবে হচ্ছে 6 জনে কাজ করলে। তাহলে আমার বেশি সময় লাগছে কতটুকু? দেখেন তো বেশি সময় কতটুকু লাগছে? 4 দিন বেশি সময় লাগছিল না? 8 জনে যদি কাজ করতো তাহলে হচ্ছে 12 দিনে। তাহলে যখন 6 জনে কাজ করছে তখন তার 16 দিন লাগছে। তাহলে আমার বেশি সময় লাগছে কত দিন? 4 দিন বেশি সময় লাগছে। 4 দিন বেশি সময় লাগছে, তাই না? তাহলে 12 দিন থেকে আমার 4 দিন বেশি সময় লাগে। আমাকে এখানে শতকরা বের করতে বলছে। কি বের করতে বলছে? কতটুকু বেশি সময় লাগে কাজটি সম্পন্ন করতে, শতকরা কতদিন বেশি লাগবে। আমার 4 দিন বেশি লাগছিল। কোন জায়গা থেকে? এই 12 দিন থেকে 4 দিন বেশি লাগছে। তার মানে এই যে 12 দিন থেকে বেশি লাগে হচ্ছে 4 দিন। তাহলে একদিনে কত, 100 দিনে কত, এটা আমাকে বের করতে বলছে। একদিনে কত এবং 100 দিনে কত। তাহলে 4/12 ইন্টু হচ্ছে 100। তো এখানে 4 দিয়ে যদি ক্যান্সেল করি 3, তাহলে এখানে হবে 100 বাই হচ্ছে 3%। এটা হচ্ছে তার রেজাল্ট, 100 বাই 3%। এটা হচ্ছে তার রেজাল্ট। 5 নম্বর যে এমসিকিউটা দেখেন, 5% হারে 5,000 টাকায় 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত এটা আমাকে বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফাটা বের করি। দেখেন সরল মুনাফার ক্ষেত্রে আমরা সূত্রটা জানি যে আই সমান হচ্ছে PNR। তো পিটা হচ্ছে মূলধন, তো কত টাকা? 5,000 টাকা। পি এন হচ্ছে কত বছর? 2 বছর। আর আর হচ্ছে 5%। তো 5%কে আমি এভাবে লিখতে পারি। তো এখানে দেখেন কত হচ্ছে, এখানে হচ্ছে এই 2টা শূন্য ক্যান্সেল হয়ে যাবে। তাহলে থাকবে হচ্ছে এখানে 250, 500। তাহলে 500 টাকা হচ্ছে সরল মুনাফা আমরা পাইলাম। এখন আমাদের বলছে চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটাও আমাকে বের করতে হবে। তো চক্রবৃদ্ধি মুনাফা আসলটা বের করতে পারি। সেটা সূত্রটা হচ্ছে C = P1 + R হোল টু দি 4 n। এখানে আমরা এটা হচ্ছে সি দ্বারা বোঝাচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফা আসল। তো আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা যদি বের করতে চাই তাহলে মূলধনটা আমাকে কি করতে হবে? বাদ দিতে হবে মুনাফা থেকে। মুনাফা আসল থেকে মূলধন আসলটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার কি আসবে? মুনাফাটা আসবে। তো এটাই আমরা বের করি। তো পি হচ্ছে কত? 5,000। 1 + আর হচ্ছে 5/100 হোল স্কোয়ার। এন এর মান 2, পি এর মান হচ্ছে 5,000। তো এখানে দেখেন কত আসবে? 5,000
আর এখানে আসবে হচ্ছে 105/100 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 5000। তো এটাকে যদি আমি সরাসরি গুণ করি, গুণ করলে এটা আসবে হচ্ছে, গুণ করলে আসবে হচ্ছে 1.25 মাইনাস হচ্ছে 5000। তো এটা থেকে এটা বিয়োগ করলে হবে 512.5 টাকা। তাহলে দেখেন এখানে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে, চক্রবৃদ্ধি সরল মুনাফা হচ্ছে 500 টাকা, চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 512.5 টাকা। 512 কত টাকা? 5 টাকা। তাহলে দেখেন তো এই আমাকে বের করতে বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে 512 থেকে আমি যদি 500 বাদ দিয়ে দিই, 512 থেকে আমি যদি 500 বাদ দিয়ে দিই তাহলে থাকবে কত? 12.5। 12 কত টাকা? 5 টাকা। তো 12.5 টাকা হচ্ছে তার রেজাল্ট। 12.5 টাকা হচ্ছে তার রেজাল্ট। এখানে 5 হবে, তো এটা হচ্ছে তার রেজাল্ট। 6 নাম্বার যে এমসিকিউটা দেখেন এখানে কি বলছে যে একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি হলো। কত পার্সেন্ট? 10%। বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে, কত টাকা? 135 টাকা বেশি হলে বিক্রেতার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো দেখেন এখানে 10% ক্ষতিতে আমরা যদি বিক্রি করে বিক্রেতার 10% ক্ষতি হয়েছে, তাহলে এখানে আমরা বের করি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্ষতিতে বিক্রয় মূল্য। তো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত টাকা? 90 টাকা, তাই না? 100 থেকে আমি 10 বাদ দিয়ে দেব। এবং দেখেন এখানে 20% লাভে বিক্রয় মূল্য, তাহলে 20% লাভে বিক্রয় মূল্যটা কত হবে? 120 টাকা, তাই না? তাহলে দেখেন তো বিক্রয় মূল্য বেশি কত টাকা? এটা থেকে আমরা যদি এটা বাদ দিয়ে দিই তাহলেই তো আমাদের বিক্রয় মূল্য বেশি কত টাকা এটা আমরা পাই যাব, তাই না? তো বিক্রয় মূল্য বেশি কত টাকা এটা আমরা বের করি। তো বিক্রয় মূল্য বেশি হচ্ছে কত টাকা? 120 থেকে 90, 120 থেকে 90 বাদ দিলে হবে 30 টাকা। তো 30 টাকা বেশি, তাই না? বিক্রয় মূল্য কত টাকা বেশি? 30 টাকা বেশি। এখন দেখেন তো আমরা যদি বিক্রয় মূল্য 30 টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল? 100 টাকা ছিল না? এবং বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি হইতো তাহলে ক্রয় মূল্য কত টাকা? আরেকটু কম হইতো। বিক্রয় মূল্য কত টাকা বেশি ছিল? 135 টাকা বেশি ছিল। তাহলে ক্রয় মূল্যটা কত এটা আমাকে বের করতে বলছিল, তাই না? তো এখান থেকে আমরা এটা ভাগ করলাম। তো এখানে আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে এটা যদি 5 দিয়ে দিই তাহলে দেখেন এখানে হচ্ছে 10 দিয়ে যদি দিই এখানে 3 আর এখানে 10। 3 দিয়ে এটাকে যদি দেই 135 তাহলে এখানে হবে হচ্ছে 4 আর হচ্ছে 5 45। তাহলে এখানে হবে 450 টাকা। 450 টাকা হচ্ছে তার ক্রয় মূল্য ছিল। তার দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? 450 টাকা। তো এটা হচ্ছে তার রেজাল্ট। 7 নম্বর যে এমসিকিউটা দেখেন এখানে কি বলছে যে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে 3:2। বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত? এখানে দেখেন ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে, তো আমাকে ব্যাসার্ধটা ধরে নিতে হবে, যেহেতু ব্যাসার্ধ ডিরেক্টলি দেয়া নাই। তো ব্যাসার্ধ হচ্ছে আমরা ধরে নিতে পারি 3r এবং 2r, তাই না? ব্যাসার্ধ, তো ব্যাসার্ধের অনুপাত যেহেতু, তাহলে একটা ব্যাসার্ধ হচ্ছে 3r আর একটা হচ্ছে 2r। দেখেন একটা ব্যাসার্ধ হচ্ছে 3r আর একটা হচ্ছে 2r। তো 3r আর 2r, তো আমাকে বের করতে বলছে ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা জানি পাই r স্কোয়ার। তো এটার ক্ষেত্রে তার ক্ষেত্রফলটা হবে পাই ইন্টু 3r স্কোয়ার, 3r হোল স্কোয়ার সমান হচ্ছে পাই, এখানে হবে 9 পাই r স্কোয়ার, তাই না? এটার ক্ষেত্রে কি হবে দেখেন পাই r স্কোয়ার, তাহলে এখানে হবে পাই ইন্টু 2r হোল স্কোয়ার, তাহলে এখানে হবে 4 পাই r স্কোয়ার। তো তাদের অনুপাতটা কি হবে? 9 পাই r স্কোয়ার অনুপাত হচ্ছে 4 পাই r স্কোয়ার। তাহলে এই পাই আর স্কোয়ার ক্যান্সেল, থাকবে হচ্ছে 9 অনুপাত 4। তাহলে এটাই হচ্ছে বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত। 8 নম্বর যে এমসিকিউটা দেখেন এখানে কি বলছে যে 9800 টাকাকে 2 অনুপাত 3 অনুপাত 4 অনুপাত এবং 5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কতটুকু এটা আমাকে বের করতে বলছে। তো এখানে দেখেন বৃহত্তম অংশ কোনটা? এই যে এটা অবশ্যই বৃহত্তম অংশ হবে। বৃহত্তম অংশ কোনটা হবে? বৃহত্তম অংশ হবে অবশ্যই এটা, এবং ক্ষুদ্রতম অংশ হবে এই যে এটা। তো আমরা এই দুইটার ক্ষেত্রে বের করব, বাকি দুইটার বের করার দরকার নাই, যেহেতু আমাকে বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য। তো আমরা এগুলোর ক্ষেত্রে যে অনুপাতের যোগফল, প্রথমে আমরা কি করি? অনুপাতের যোগফল বের করি। তো অনুপাতের যোগফল সমান হচ্ছে অনুপাতের যোগফল 2 + 3 + 4 + 5। তাহলে এখানে হচ্ছে কত দেখেন 14। অনুপাতের যোগফল কত হচ্ছে? 14। তো ক্ষুদ্রতম অংশ যেটা, ক্ষুদ্রতম অংশ, তো ক্ষুদ্রতম অংশ হচ্ছে দেখেন 2 বাই হচ্ছে এখানে 98,800 ইন্টু হচ্ছে 2, যেহেতু ক্ষুদ্রতম, বাই 14। তো এখানে দেখেন
এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কত হবে, এটাকে এটা দ্বারা ভাগ করলে, আচ্ছা এখানে 7 দ্বারা ভাগ করলে হবে 7, 7 দ্বারা ভাগ যাবে 2, এবং 7 দ্বারা এটাকে ভাগ করলে হবে, দেখেন এখানে 1, এখানে হবে হচ্ছে 2, আর এখানে হবে হচ্ছে, দেখেন এখানে হবে 4, 1400। তাহলে 1400 টাকা হচ্ছে ক্ষুদ্রতম অংশ। বৃহত্তম অংশ কত? বৃহত্তম অংশ, তো বৃহত্তম অংশ হচ্ছে ঠিক সেমভাবে এখানে 5 উপরে হবে 14 নিচে, তাহলে এখানে দেখেন এখানে হবে হচ্ছে কত, এখানে হবে হচ্ছে, এখানে গুণটুন করলে সেটা হবে হচ্ছে 2100 টাকা বৃহত্তম অংশ। তো আমাকে বের করতে বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য। দেখেন তো বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত? 700 টাকা। বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা? এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্যটা হচ্ছে এটা, হ্যাঁ এখানে হবে, একটু ভুল হয়েছে আমাদের, এখানে 3500 টাকা, এখানে 3500 টাকা। তো বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? দেখেন এখানে কত টাকা হচ্ছে, বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য হচ্ছে 2100 টাকা। 2100 টাকা হচ্ছে তার রেজাল্ট। আচ্ছা, 9 নম্বর যে এমসিকিউটা দেখেন এখানে কি বলছে, যে লগ √3 এবং বেজ অফ 3 প্লাস হচ্ছে লগ 4 টু ইকুয়াল কত, এটা আমাকে বের করতে বল। তো এইগুলোর ক্ষেত্রে, এই লগারিদমের ক্ষেত্রে আমরা প্রথমে একটা সূত্র জানি, সেটা হচ্ছে লগ এ বেজ এ সমান হচ্ছে 1। তো আমরা এগুলোর ক্ষেত্রে এই ফরমেশনটা নিয়ে নিব, বানিয়ে নিব। দেখেন এখানে লগ √3 3 প্লাস হচ্ছে লগ 4 2। তো এই ফরমেশনে বানাবো। দেখেন এই ফরমেশনে যদি আমরা বানাই, এখানে দেখেন লগ √3, তো এখানে √3 দিতে হবে। তো √3 তো আর ছিল না এখানে, তো আমরা এখানে যদি স্কোয়ার দিয়ে দিই, রুটের স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 3 প্লাস এখানেও আমাদের কত বানাইতে হবে, দেখেন 4 বানাইতে হবে। এখানে কত বানাইতে হবে? এখানে বানাইতে হবে 4। তো এখানে কত ছিল? 2 ছিল। এখানে কত ছিল? 2 ছিল। তো আমাদের তো এখানে 2 বানাইতে হবে, তাই না? তো আমাদের এখানে আমরা যদি এখানে 2 বানাইতে চাই, দেখেন তো এখানে আমরা 1/2 দিয়ে দিতে হবে না? 1/2 যদি দিয়ে দিই, তাহলে কারণ হচ্ছে 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে দেখেন আমরা পাওয়ারটাকে এখানে লগারিদমের ক্ষেত্রে সামনে আনতে পারি, লগ 3√3 প্লাস এখানেও আমরা পাওয়ারটাকে সামনে আনতে পারি, সেটা লিখতে পারি 4 তাহলে দেখেন এই অংশটুকুর মান 1, এই অংশটুকুর মান 1, তাহলে এখানে থাকবে হচ্ছে 2 প্লাস 1/2। তাহলে এটার যোগফলটা কত হবে? দেখেন 2 যদি লসাগু নেই, 4 প্লাস 1 মানে হচ্ছে কত? 5/2। 5/2 হচ্ছে তাদের রেজাল্ট। দেখেন 10 নম্বর যে এমসিকিউটা, সেটা বলছে যে একটা অর্ধবৃত্তস্থ কোণের মান কত। তো আমরা এটা একটা উপপাদ্যই ছিল ক্লাস 10-এ, যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত? এক সমকোণ। এই যে এইটা হচ্ছে এক সমকোণ। তো অর্ধবৃত্তস্থ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। 11 নম্বর যে এমসিকিউটা দেখেন এখানে কি বলছে, √3 প্লাস √5 হোল টু দি পাওয়ার 4 এর মান কত। তাহলে এখানে দেখেন তো, এখানে এটাকে এরকম লিখতে পারি না, √3 হোল টু দি পাওয়ার 4, √5 হোল টু দি পাওয়ার 4, তাই না? তাহলে দেখেন তো এখানে এই √3 চারটা √3 গুণফল, তাহলে 4টা √3 গুণফল আমরা এরকম লিখতে পারি না, 4টা √3 গুণফল, 4টা √3 গুণফল, আর এটাকেও তো 4টা 5 রুটের গুণফল লিখতে পারি, তাই না? এটার মিনিং তো এটাই। তাহলে দেখেন তো 2টা √3 জন্য 3, এই দুইটার জন্য 3, সেমভাবে এই 2টা 5 রুটের জন্য 5, এই 2টা 5 রুটের জন্য 5। তাহলে দেখেন তো এখানে গুণফল কত আসতেছে? 9, আর এখানে হবে 25। তাহলে 25 আর 9 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? দেখেন তো 25 আর 9 গুণ করলে হবে 225। এটা হচ্ছে তাদের রেজাল্ট। 12 নম্বর যে এমসিকিউটা এখানে দেখেন যে a² + 1/a² সমান 51 হয়, তবে a - 1/a এর মান কত। তাহলে দেখেন এখানে a² প্লাস হচ্ছে 1/a² সমান হচ্ছে 51। তো আমাদের বের করতে বলছে a - 1/a। তাহলে আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, সেই সূত্রটা হচ্ছে এটা, a - 1/a হোল স্কোয়ার সমান হচ্ছে হোল স্কোয়ার, এখানে হবে প্লাস 2 × a × 1/a সমান হচ্ছে 51, তাই না? তাহলে দেখেন তো a - 1/a হোল স্কোয়ার প্লাস এই a ক্যান্সেল, এই 2টা যদি ওই পাশে যায় তাহলে দেখেন কত হবে? 51 - 2, তাই না? তাহলে a - 1/a হোল স্কোয়ার সমান হচ্ছে 49। তাহলে এখানে দেখেন এই a - 1/a এর মানটা আমাকে বের করতে বলছে, তাই না? তাহলে এটার মানটা কত হবে? দেখেন তো আমরা বর্গমূল করতে হবে। তো বর্গমূল যদি আমরা উভয় পাশে করি তাহলে +- 7 হবে, কারণ 49 এর বর্গমূল হচ্ছে 7। তো +- 7 হচ্ছে তাদের রেজাল্ট। তো 13 নম্বর যে এমসিকিউটা দেখেন এখানে কি বলছে, a/b হোল টু দি পাওয়ার x - 3 = b/a x - 5 হয়, তবে x এর মান কত।
এখানে দেখেন a বাই বি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি, বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ফাইভ। এখানে দেখেন এ বাই বি আর এখানে আছে বি বাই এ। আমরা যদি উভয় পাশে ভিত্তিগুলো সমান লিখতে পারি, যেহেতু এক্স এর মান বের করতে বলছে, এই যে এক্সটা আছে উপরে মানে ঘাত আকারে আছে, তো আমরা এই ঘাতটাকে আমাদের ভিত্তি আকারে নিতে হবে। তো এখানে দেখেন এই যে এটা হচ্ছে ভিত্তি আর এটাও ভিত্তি। আমরা জানি একটা ইকুয়েশনের মধ্যে ভিত্তি যদি সমান থাকে আমরা পাওয়ারগুলোকেও সমান লিখতে পারি। তো এ বাই এ, বি বা এ বাই বি আর এখানে বি বাই এ, তাহলে আমরা এটাকে যদি এ বাই বি বানাইতে চাই তাহলে আমাকে আমাদের কি করতে হবে দেখেন, আমরা এটা একটা সূত্র জানি, এ টু দি পাওয়ার মাইনাস এন সমান ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, তাই না? এটা তো জানি আমরা, তাই তো? আবার এটাকেও আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার মাইনাস এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এন, লিখতে পারি না? উল্টোটা আর কি। তো এখানে দেখেন তো এটাকে নিচে এটাকে উপরে যদি নেই তাহলে আমাকে এখানে একটা মাইনাস দিয়ে দিলে কিন্তু আমার এই সূত্রটা হয়ে যেতেছে। তাহলে এখানে এ বাই বি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি, এ বাই বি হোল টু দি পাওয়ার এখানে মাইনাস দিয়ে দেবো এক্স মাইনাস ফাইভ, তাই না? এখন দেখেন এই যে ভিত্তি সমান, এখন আমরা পাওয়ারগুলোও কি লিখতে পারবো, সমান লিখতে পারবো। তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ফাইভ। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে এটা হবে টু এক্স, এটা এই পাশে আনলে প্লাস হয়ে যাবে, আর এটা আছে এখানে একটা, আর এটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এইট হবে। এক্স এর মানটা কত আসতেছে? ফোর। এক্স এর মানটা কত আসছে? ফোর। এটা হচ্ছে তাদের 14 নম্বর যে এমসিকিউটা দেখেন, এখানে কি বলছে, এক্স ইকুয়াল টু ওয়াই টু দি ফোর এ, ওয়াই ইকুয়াল টু জেড টু দি ফোর বি এবং জেড ইকুয়াল টু এক্স টু দি ফোর সি হয়, তবে এ বি সি এর মান কত এটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে দেখেন আমরা একটু লাস্টেরটা দেখে করি। দেখেন জেড ইকুয়াল টু এক্স টু দি ফোর সি, তাই না? তাহলে এখানে দেখেন এক্স এর মানটা কিন্তু এখানে দেয়া আছে, তো এক্স এর মানটা আমরা এখানে বসায় দিই। দেখেন এক্স এর মানটা কত? ওয়াই টু দি ফোর এ হোল টু দি ফোর সি। আমরা পাওয়ারে জানি গুণ হয়, আমরা পাওয়ারে কি জানি? গুণ হয়, ওয়াই টু দি ফোর এ সি। এখন দেখেন ওয়াই এর মানটাও কিন্তু এখানে দেয়া আছে, তো ওয়াই এর মানটাও এখানে আমরা বসায় দিই। তো ওয়াই এর মানটা হচ্ছে জেড টু দি ফোর বি হোল টু দি ফোর এ সি। তাহলে দেখেন তো পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে পাওয়ারে গুণ হলে এ বি সি, আর এই পাশে আছে পাওয়ার। তো আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি যে ভিত্তি সমান থাকলে পাওয়ারগুলো কি হয়? সমান হয়। তাহলে এ বি সি সমান হচ্ছে কত? 1। তো এ বি সি এর মানটা আমাকে এখানে বের করতে বলছিল। তো এটাই হচ্ছে তাদের রেজাল্ট। 15 নম্বর যে এমসিকিউটা দেখেন, এখানে বলছে যে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তো আমরা একটা উপপাদ্য পড়ে আসছিলাম ক্লাস 10-এ, যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড় হইতে হবে, অথবা ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর গুণ বিয়োগফল 3 নম্বর বাহু থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। দেখেন আমরা দুইটা দিয়ে করতে পারবো। দেখেন এই দুইটার যোগফল কত? 8। তাহলে এটার সমান হয়ে যেতেছে, তাহলে এটা দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না। আবার এই যে এই দুইটার যোগফল এটা সমান হয়ে যেতেছে, তার মানে এটা দ্বারাও ত্রিভুজ গঠন করা যাবে না। আর এই দুইটার যোগফল দেখেন 3 আর 5, তো 3 আর এখানে কত আসছে? 3 আর 4 7, আর এটা কত হয়ে গেছে? 9। তাহলে এখানে আমাদের এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ত্রিভুজের যে এখানে আমরা একটু ভুল লিখছি, এখানে 5 9 হবে না, এখানে হবে 5। তো এখানে দেখেন 3 আর 4 গুণ করলে হবে, যোগ করলে হবে 7। তাহলে 7 অবশ্যই 5-এর থেকে বেশি। তাহলে আমাদের কন্ডিশনটা, আমাদের উপপাদ্যটা কি ছিল? যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহু থেকে কি হইতে হবে? বেশি হইতে হবে। তাহলে আমাদের রেজাল্টটা হচ্ছে কত? 3। 16 নম্বর যে এমসিকিউটা এটা বলছে যে একটি আয়তাকার ঘরের প্রস্থ দৈর্ঘ্যের হচ্ছে 2/3, ঘরটির পরিসীমা দেওয়া আছে 40 মিটার হলে তার ক্ষেত্রফল কত? মানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত আমাকে এটা বের করতে বলছে। তো এখানে দেখেন একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের কত অংশ? 2/3 অংশ, 2/3 অংশ। তাহলে আমরা আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য ধরে নিলাম, তো দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে 3x। তাহলে প্রস্থ কত হবে দেখেন তো? তো প্রস্থ হবে এত এর 2/3, তাই না? তাহলে এই 3 ক্যান্সেল, থাকবে কত? 2x। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে 2x। আমার ঘরের পরিসীমা, তো পরিসীমা জানি আমি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু হচ্ছে পরিসীমা সমান কত দেওয়া আছে? 40। তাহলে এখানে দেখেন তো 5x সমান হচ্ছে এখানে হবে 20। তাহলে x সমান কত হচ্ছে? 4 না? x এর মানটা কত আসছে? 4। তাহলে দৈর্ঘ্য কত দেখেন তো? এখানে 3 4 12, দৈর্ঘ্য হচ্ছে 12, আর প্রস্থ হবে কত তাহলে? তো প্রস্থ হবে হচ্ছে 8। তাহলে ক্ষেত্রফল কত? আমরা জানি দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 12 ইন্টু 8। তাহলে 12 ইন্টু 8, এইটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে দেখেন তো?
12 ইন্টু 8 এটাকে যদি আমরা কি করি গুণ করি তাহলে এটা হবে হচ্ছে 96 হচ্ছে তাদের রেজাল্ট। 17 নম্বর যে এমসিকিউটা এখানে দেখেন কি বলছে যে 3^4m ইকুয়াল টু হচ্ছে 81 হয়, তবে m কিউবের মান কত এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা m এর মানটা দেখে বের করার চেষ্টা করি। তো 3^4m সমান হচ্ছে 81। তাহলে দেখেন এখানে 3 আছে, এই পাশেও যদি আমরা 3 বানাইতে পারি তাহলে আমরা এখানে আমরা লিখতে পারবো দেখেন 3^4 সমান হচ্ছে 81। তাহলে দেখেন ভিত্তি সমান পাওয়ারগুলো আমরা কি লিখতে পারবো সমান লিখতে পারবো, তাই না? পাওয়ারগুলো কি লিখতে পারবো সমান। তাহলে এখানে আমাকে বের করতে বলছিল m কিউব, তাহলে উভয় পাশে যদি আমরা ঘন করে দেই তাহলে 4 কিউব। তো 4 কিউব সমান হচ্ছে কত? 4 কিউব সমান হচ্ছে এখানে দেখেন 4 কিউব সমান হচ্ছে 64। 4 কিউব সমান কত? 64। 4 কিউব সমান হচ্ছে কত? 64। 18 নম্বর যে এমসিকিউটা দেখেন এখানে কি বলছে যে একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে 2:3:4, কোণগুলোর মান কত? তো কোণগুলোর মান কত এখানে আমাকে বের করতে বলছে। তো এটা আমরা বিভিন্নভাবে করতে পারবো। দেখেন আমরা এই অপশনগুলো টেস্ট করেও করতে পারবো, আবার হচ্ছে ওই ধরেও আমরা করতে পারবো, দুইভাবেই করা যাবে। দেখেন আমরা যদি কোণগুলো ধরে নিই 2x + 3x + 4x, কারণ আমরা কোণগুলো ধরে নিলাম যেহেতু অনুপাত দেওয়া আছে, কোণগুলো ডিরেক্টলি দেওয়া নাই। তো অনুপাতগুলো যেহেতু দেওয়া আছে তাও আমরা প্রথম কোণটাকে ধরে নিলাম 2x 3x and 4x। আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের যোগফল হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে এখানে দেখেন তো কত হচ্ছে 9x সমান হচ্ছে 180 না? তাহলে x সমান কত আসছে 20 না? x সমান কত 20। তো x সমান যদি 20 হয় প্রথম কোণটা কত হবে দেখেন তো 40, 2 নম্বর কোণটা কত হবে তাহলে দেখেন তো 60, এবং 3 নম্বর কোণটা কত হবে তাহলে 80। তাহলে 40, 60 এবং 80 হচ্ছে তাদের কোণের মান। 19 নম্বর যে এমসিকিউটা দেখেন এখানে কি বলছে যে যদি একটি রম্বসের কর্ণদ্বয়ের যোগ যথাক্রমে হচ্ছে 4 এবং 6 হয় তবে রম্বসের ক্ষেত্রফল। আমরা জানি যে রম্বসের ক্ষেত্রফল, এটা সূত্র, রম্বসের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণ দুইটা দেওয়া আছে 4 × 6, তো এত বর্গ সেন্টিমিটার হচ্ছে তাদের ক্ষেত্রফল। তাহলে এটা 12 বর্গ সেন্টিমিটার হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, 12 বর্গ সেন্টিমিটার। তাহলে 12 হচ্ছে তাদের রেজাল্ট। দেখেন 20 নম্বর যে এমসিকিউটা এখানে বলছে 1 - a² + 2ab - b² এর উৎপাদক কোনটি? তো উৎপাদক আমরা তো জানি যে এই একটা রাশিকে এক বা একাধিক রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করব। তো দেখেন এখানে 1 - a² + 2ab - b², তো এটাকে আমরা উৎপাদক নিব। তো এখানে দেখেন 1 মাইনাস, এই তিনটার মধ্যে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে দেখেন তো এখানে কত হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাস এখানে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এখানে দেখেন তো a - b হোল স্কয়ার লিখতে পারি না? a - b হোল স্কয়ার ডিরেক্টলি লিখতে পারি। তাহলে এই 1 এর উপরে স্কয়ার দিতে পারি, কারণ 1 এর উপরে স্কয়ার দেওয়া যেই কথা না দেওয়া একই কথা, কারণ 1 এর স্কয়ার 1ই হবে। তাহলে দেখেন তো এখানে a² - b² হয়ে যেতেছে না? a² - b² সমান কত? a + b ইনটু হচ্ছে কত a - b। এটা হচ্ছে তাদের উৎপাদক। দেখেন a প্লাস 1 + a - b, দেখেন কোথায় আছে 1 + a - b, 1 - a + b, এটা হচ্ছে তাদের রেজাল্ট। 21 নম্বর যে এমসিকিউটা এখানে বলছে দেখেন যে 4x - 20x এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এখানে দেখেন আমাকে এখানে অপশনগুলো তো দেওয়া আছে, তো আমাকে এখানে চেক করতে হবে যে তো এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখেন এখানে 2x হোল স্কয়ার এটা আমরা লিখতে পারি -2 × 2x ইন্টু এখানে কত বানাইতে হবে 20, তাই না? তাহলে 4 এখানে যদি আমরা 5 দিয়ে দিই তাহলে 20 হচ্ছে। তাহলে আমাকে পূর্ণবর্গ বানাইতে হলে এখানে কি 5 স্কয়ার আনতে হবে না? দেখেন তো তাহলেই তো আমাদের ওইটার সাথে মিলতেছে, আর নাহলে তো মিলবে না। তাহলে দেখেন এখানে হয়ে যাচ্ছে যে 2x + 5 - 5 হোল স্কয়ার, তো এটা একটা পূর্ণবর্গ রাশি না? তাহলে আমাকে কত যোগ করতে হবে এখানে দেখেন তো 5 স্কয়ার মানে কত 25, তো 5 স্কয়ার মানে 25 আমাকে যোগ করলে এটা একটা পূর্ণবর্গ রাশি হবে। এরপরে যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে 22 নাম্বার যে 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ। তো আমরা জানি সম্পূরক কোণ কাকে বলে, যে যেই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি তাকে আমরা সম্পূরক কোণ বলি। তো একটা কোণ দেয়া আছে, তো বাকি যেই কোণটা হবে তাহলে বাকি যে এই 70 ডিগ্রির সম্পূরক কোণটা কত হবে 110 ডিগ্রি না? কারণ ত্রিভুজের যেই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি তাকে আমরা সম্পূরক কোণ বলি। তো একটা কোণ দেয়া আছে, বাকি যেই কোণটা আছে এটা হবে 110, তো 70 ডিগ্রির সম্পূরক কোণটা হবে কত 110 ডিগ্রি। 23 নম্বর যে এমসিকিউটা দেখেন এখানে এটা একটু বুঝতে হবে, এটা একটু বোঝার চেষ্টা করেন যে ABCD চতুর্ভুজের AB এবং AB সমান্তরাল CD, আচ্ছা AC এবং BD সমান,
এখন হচ্ছে 90 ডিগ্রি। এখানে আমরা আমাদের যে কথাটা বলছে দেখেন, এখানে আমরা এই যে এটা, তো এ বি সি ডি, এখানে বলছে এ বি আর সি ডি। দেখেন এ বি আর সি ডি সমান্তরাল পাইলাম। এসি আর বিডি, এসি এসি আর বিডি সমান। দেখেন এসি কর্ণ, এসি এসি কর্ণ এবং বিডি কর্ণ সমান, ঠিক আছে। এবং এ কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তো এ কোণ সমান যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কি চতুর্ভুজ? কোনটি চতুর্ভুজটা কি দেখেন তো, এই যে এটা সমান, এটা সমান হলে অবশ্যই অবশ্যই এটাও সমান। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলা সমান, বিপরীত বাহুগুলা সমান এবং তাদের প্রত্যেকটা কোণ কি হয়? সামান্তরিক হয়। তাদের প্রত্যেকটা কোণ কি হয়? 90 ডিগ্রি হয়। তাহলে তাদের প্রত্যেকটা কোণ কি হবে? 90 ডিগ্রি। তাহলে এটা একটা আয়তক্ষেত্র। 24 নম্বর যে এমসিকিউটা দেখেন, এখানে কি বলছে যে x কিউব মাইনাস 1 x কিউব প্লাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার প্লাস 1 এর লসাগু কত? তো প্রথম রাশির ক্ষেত্রে আমরা যদি এটাকে একটু ভাঙাই, প্রথম রাশি, তো প্রথম রাশিটা হচ্ছে দেখেন প্রথম রাশি, তো x কিউব মাইনাস 1 এটাকে আমরা লিখতে পারবো x মাইনাস 1 x স্কোয়ার প্লাস x প্লাস 1। অনুসিদ্ধান্ত a কিউব মাইনাস b কিউব, কারণ এটাকে আমরা কিউব লিখতে পারবো। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। দ্বিতীয় রাশি হচ্ছে দেখেন, দ্বিতীয় রাশি হচ্ছে x কিউব প্লাস 1 কিউব, তাহলে এখানে এটাকে আমরা অনুসিদ্ধান্ত লিখতে পারবো x স্কোয়ার মাইনাস x প্লাস 1। তৃতীয় রাশির ক্ষেত্রে দেখেন, তৃতীয় রাশি, তো তৃতীয় রাশির ক্ষেত্রে হচ্ছে x টু দি পাওয়ার 4 x স্কোয়ার প্লাস 1। তো তৃতীয় রাশির ক্ষেত্রে এখানে কি হচ্ছে দেখেন, তৃতীয় রাশির ক্ষেত্রে আমরা এটাকে একটু সাজায় নিতে হবে তৃতীয় রাশির ক্ষেত্রে। তাহলে তৃতীয় রাশির ক্ষেত্রে এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে দেখেন কি হবে, এটাকে একটু ভাঙায় লিখতে হবে। তো এটাকে যদি আমরা লিখি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1, দেখেন এখানে কয়টা ছিল? একটা। আর এখানে কয়টা চলে আসছে? দুইটা। এখানে কয়টা চলে আসছে? দুইটা। তাহলে আমাকে এখানে এক্স স্কোয়ার দিতে হবে। এখন দেখেন এইটাকে আমরা লিখতে পারবো এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখেন তো এটা লিখতে পারি না? তাহলে এইটাকে আমরা লিখতে পারি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, তাই না? তো এটা হচ্ছে তিনটা রাশি। এখন লসাগু, লসাগু মানে হচ্ছে কি যে কমন এবং আনকমন সবগুলাই হবে। কমন এবং আনকমন কি হবে? সবগুলাই হবে। তাহলে দেখেন তো এই x মাইনাস 1 এখানে আছে, এই x প্লাস 1 এখানে আছে, এখানে আছে দেখেন x স্কোয়ার প্লাস x প্লাস 1, তাই না? এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। আবার x স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 1 এটাও আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে। দেখেন সবগুলো হয়েছে। তাহলে দেখেন তো x মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এটাকে আমরা লিখতে পারবো এক্স কিউব মাইনাস 1, লিখতে পারবো না? আর এই দুইটাকে লিখতে পারবো এক্স কিউব প্লাস 1। তাহলে আলটিমেটলি আমার রেজাল্টটা কত হচ্ছে দেখেন তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1টাই হচ্ছে তাদের রেজাল্ট। 25 নম্বর যে এমসিকিউটা দেখেন, এখানে কি বলছে 2 টু দি পাওয়ার n ভাগ হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এর মান কত? তাহলে দেখেন 2 টু দি পাওয়ার n ভাগ 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? তাহলে এখানে দেখেন 2 টু দি পাওয়ার n বাই, এখানে আমরা লিখতে পারবো দেখেন 2 টু দি পাওয়ার n ভাগ হচ্ছে 2 টু দি পাওয়ার 1। কারণ হচ্ছে আমরা জানি যে x টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস m সমান হচ্ছে x টু দি পাওয়ার n বাই হচ্ছে x টু দি পাওয়ার m, এটা আমরা জানি, এটা সূত্র। তাহলে দেখেন এটাকে লিখতে পারবো। তাহলে এই 2টা ওই পাশে উপরে চলে যাবে না, যেহেতু ভাগাকারে আছে, গুণ আকারে চলে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার n বাই নিচে 2 টু দি পাওয়ার n, আর উপরে কত হবে? উপরে হবে হচ্ছে শুধু 2। তাহলে এখানে এই 2 ক্যান্সেল, তাহলে আলটিমেটলি তার রেজাল্টটা কত হচ্ছে? শুধু 2।